ওয়েলকাম টু হালদার ই একাডেমি অনলাইন প্ল্যাটফর্ম। আমরা পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক নির্বাচিত যে পাঠ্য পুস্তকটি রয়েছে দশম শ্রেণীর সাহিত্য সঞ্চয়ন যে গ্রন্থটি রয়েছে, সেই সাহিত্য সঞ্চয়ন বইয়ের অন্তর্গত প্রথম যে পাঠ শাবলতলার মাঠ, যেটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা। আজকে আমরা সেই শাবলতলার মাঠ যে গল্পটি, সেই গল্পটি আজকে আমরা পড়ব। তো চলো ক্লাসটি শুরু করা যাক। দেখো, পাঠটি শুরু করার আগে আমাদের যেটি জানতে হবে সেটি হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় যে লেখক লিখেছেন এই শাবলতলার মাঠ, তার একটু জীবন সম্পর্কে আমরা জানব। তো দেখো, এই টেক্সটেরই একদম শেষে রয়েছে তার জীবন বৃত্তান্ত। তো তার জন্ম কবে হচ্ছে? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জন্ম হয় 1894 খ্রিস্টাব্দে, 1894 খ্রিস্টাব্দে, এবং কবির বা লেখকের মৃত্যু হয়েছিল 1950 খ্রিস্টাব্দে। জন্মস্থান বনগ্রাম, 24 পরগনাতে। তার জন্ম হয়েছিল বনগ্রামে, যেটি 24 পরগনা অন্তর্গত। দেখো কি বলছে, বাল্য ও কৈশোর দারিদ্র্য, অভাব ও অনটনের মধ্যে কেটেছিল লেখকের। বাল্যকাল আর কৈশোরকাল, দুটো কালই লেখকের কেটেছিল কিসের মাধ্যমে? দরিদ্রতার মাধ্যমে বা দারিদ্রতার মাধ্যমে, অভাবের মাধ্যমে এবং অনটনের মাধ্যমে। অর্থাৎ সংসারে খুবই ভাবে কি ছিল? দারিদ্রতা ছিল, যেখান থেকে তার জীবনে অনটন কিন্তু এসেছিল। কোন বয়সে এসেছিল? বাল্য আর কৈশোর বয়সে এসেছিল। জীবিকার ক্ষেত্রে তার অভিজ্ঞতা ছিল ব্যাপক। যেহেতু দারিদ্র ফ্যামিলি থেকে তিনি জন্মগ্রহণ করেছিলেন বা তার সময় কেটেছিল, বাল্যকাল কেটেছিল, কৈশোরকাল কেটেছিল, তাই তাকে বহু অভিজ্ঞতার মধ্যে দিয়ে কিন্তু যেতে হয়েছে। জীবিকার ক্ষেত্রেও তার সেই অভিজ্ঞতা কিন্তু ব্যাপক ও বহুধা বিস্তৃত। শিক্ষকতাও করেছেন দীর্ঘদিন। কিন্তু কবি সেই দারিদ্রতার যে গ্রাস, সেই গ্রাসে নিজেকে না খেতে দিয়ে কি হয়েছে, সেই দারিদ্রতাকে অবলম্বন না করে, দারিদ্রতা থেকে নিজেকে উঠিয়ে নিয়ে তিনি শিক্ষকতাও করেছিলেন, এবং সেই শিক্ষকতা করেছিলেন কতদিন? দীর্ঘদিন। পল্লী প্রকৃতির অপরূপ সৌন্দর্য তাকে মুগ্ধ করত, এবং কবি যেহেতু গ্রাম বাংলার, তাই প্রকৃতির যে অপরূপ সৌন্দর্য, সেই সৌন্দর্য তাকে মুগ্ধ করেছিল। প্রবাসী পত্রিকায় প্রকাশিত উপেক্ষিতা গল্প দিয়েই তার কথা সাহিত্যে আত্মপ্রকাশ। কথা সাহিত্যে আত্মপ্রকাশ তাহলে হয়েছিল কিসের মাধ্যমে? প্রবাসী পত্রিকায় প্রকাশিত উপেক্ষিতা গল্প অবলম্বনে। তার অন্যতম বিখ্যাত রচনা পথের পাঁচালী, বইটি ভাগলপুরে লেখা। এই পথের পাঁচালী আমরা যে এত বইটির সম্পর্কে পরিচিত, এবং আমরা দেখেছি পথের পাঁচালীর যে সিনেমা, সেটাও কিন্তু বেরিয়েছিল। তো সেই সিনেমাটা, যে বইটাকে কেন্দ্র করে সেই পরিচালক সিনেমাটা করেছিলেন, সেই বইটা কিন্তু লেখা হয়েছিল ভাগলপুরে। মাত্র 21 বছরের সাহিত্য জীবনে তিনি অনেক গল্প, উপন্যাস, ভ্রমণ কাহিনী, দিনলিপি এবং শিশু সাহিত্য রচনা করেছেন। তার উল্লেখযোগ্য বইগুলির মধ্যে রয়েছে বনে পাহাড়ে, মরণের ডঙ্কা বাজে, হিরে মানিক জলে, চাঁদের পাহাড়, আরণ্যক। এগুলোর সাথে তো আমরা বিশেষভাবে পরিচিত, যে আরণ্যক, যে সত্যচরণের যে চরিত্রটা, একটা কলকাতার মানুষ হয়ে সে কি করে একটা জঙ্গলের মধ্যে গিয়ে তার কর্মসংস্থান করে এবং কর্মজীবন তিনি কাটান, এবং কর্মজীবন কাটাতে কাটাতে কোথাও গিয়ে সেই জঙ্গলটাই তার কাছে প্রিয় হয়ে ওঠে।
তারপরে এই এই গল্পটাই কিন্তু আরণ্যকে আমরা দেখতে পাই। চাঁদের পাহাড়েও তাই, চাঁদের পাহাড়ের গল্প ভীষণ সুন্দর। অপরিচিতা, ইচ্ছামতি, দেবযান, আদর্শ হিন্দু হোটেল, দৃষ্টি, প্রদীপ, কিন্নর দল, এই লেখাগুলো কিন্তু লিখেছিলেন কে? না, এই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, এবং প্রত্যেকটা খুবই অসাধারণ একটি কবিতা। এরপর দেখো বলছে উৎকর্ণ, স্মৃতিরেখা, অভিযাত্রিক প্রভৃতি হলো তার দিনলিপি জাতীয় রচনা। তার রচনায় যে আমরা বললাম যে তিনি ভ্রমণ সাহিত্য, তারপর উপন্যাস, গল্প, দিনলিপি এগুলো লিখেছিলেন। তো দিনলিপির মধ্যে যে ভাগটা, তার মধ্যে রয়েছে উৎকর্ণ, স্মৃতিরেখা, অভিযাত্রিক ইত্যাদি। তার লেখায় পল্লী প্রকৃতি এবং অরণ্য প্রান্তর যেমন আশ্চর্য সজীবতা লাভ করেছেন, তেমনি গ্রাম বাংলার দুঃখ, দারিদ্র্য, স্বপ্ন, আশা ও আকাঙ্ক্ষাও তার লেখায় প্রাণবন্ত হয়ে উঠেছে। কবির লেখাতে যেমন পল্লী প্রকৃতি অর্থাৎ গ্রামের যে দৃশ্যগুলো সেগুলো, আটপৌর বধূর কথা যেমন উঠে এসেছে, তেমন অরণ্য প্রান্তরের কথাও কিন্তু দেখতে পাই আমরা। বিভিন্ন গল্প, উপন্যাস, ভ্রমণ কাহিনী, তার মধ্যেই রয়েছে দেখো আরণ্যক। এটি কিন্তু পুরোপুরিভাবে অরণ্যকে কেন্দ্র করেই। যেমন আশ্চর্য সজীবতা লাভ করে, মানে কোথাও গিয়ে একটা জীবন্ত রূপ দান করেছিলেন কবি। এবং গ্রাম বাংলার যে ছোট ছোট দুঃখ, দারিদ্রতা, স্বপ্ন, আশা, আকাঙ্ক্ষা, এগুলো তার লেখায় ভীষণভাবে জীবন্ত হয়ে ওঠে, প্রাণবন্ত হয়ে ওঠে। এবং আমরা দেখতে পাই 1950 খ্রিস্টাব্দে লেখকের মৃত্যু ঘটে এবং 1951 খ্রিস্টাব্দে মরণোত্তর যে রবীন্দ্র পুরস্কার কিন্তু প্রদান করা হয় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়কে। তাহলে আমাদের এই লেখকের জীবন সম্পর্কে বা লেখক পরিচিতি সম্পর্কে আমাদেরকে কিন্তু খুব ভালোভাবে জানতে হবে। কারণ যদি প্রশ্ন দিয়ে দেয় যে কোন গল্পের মাধ্যমে কোন পত্রিকায় কথার শিল্পীর আত্মপ্রকাশ ঘটে, তাহলে কিন্তু আমাদের লিখতে হবে প্রবাসী পত্রিকায় প্রকাশিত উপেক্ষিতা গল্প অবলম্বনে কথা সাহিত্যিকের কিন্তু আত্মপ্রকাশ ঘটে, বা তার বিভিন্ন গল্প উপন্যাসের নাম দিয়ে বলতে পারে যে কার লেখা। তো সুতরাং আমাদের এই পোর্শনটুকু খুব ভালো করে একটু মনে রাখতে হবে। এরপর আমরা দেখো গল্পটার দিকে পড়ি। শাবলতলার মাঠ, যেটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা। তো শাবলতলার মাঠ, এই যে প্রথমের যে নামটি রয়েছে, ভূমিকা শাবলতলার মাঠ, এখান থেকেই বোঝা যাচ্ছে যে কোনো মাঠ সংক্রান্ত, বা এখানেও কিন্তু প্রকৃতি কিন্তু একটা জীবন্ত লাভ করেছে এই লেখার মাধ্যমে, এই পাঠের মাধ্যমে। দেখো আমরা পড়ি। বলছে অনেক দিন পরে শাবলতলার মাঠ দেখলাম সেদিন। এই অনেক দিন অর্থাৎ দেখো হয়তো লেখক ছোটবেলায় সেই শাবলতলার মাঠ দিয়ে প্রচুরবার যাতায়াত করেছেন, বা হয়তো বলা ভালো যে শাবলতলার মাঠের মধ্যে দিয়েই হয়তো লেখক খুব ভালো করে হয়তো পরিচিত সেই শাবলতলার মাঠের সঙ্গে। তাই বলছে অনেক দিন পরে শাবলতলার মাঠ দেখলাম সেদিন। হয়তো কর্মজীবনের সূত্রেই হয়তো কবিকে তার যে জায়গা, সেই শাবলতলার মাঠ, যে শিশু বয়স থেকে হয়তো পরিচিত ছিল, কিন্তু এখন হয়তো সেই মাঠের সঙ্গে তার কোনো আর যোগাযোগ নেই। তো তাই বলছে যে অনেক দিন পর সেই শাবলতলার মাঠ দেখলাম। তারপর বলছে দেখো আমার পিসির বাড়ির দেশে, অর্থাৎ লেখকের যে পিসিমার বাড়ি, সেই পিসিমার বাড়ির দেশের অবস্থিত কি এই শাবলতলার মাঠ। ছেলেবেলায় যখন পিসিমার বাড়ি থেকে দুর্গাপুর উচ্চ প্রাইমারি পাঠশালায় পড়তাম, সে আজ 25-30 বছর আগেকার কথা। অর্থাৎ অনেক দিন যোগাযোগ নেই, আমি একটু আগেই বললাম। অর্থাৎ পিসিমার বাড়ি থেকেই লেখক যখন পড়াশোনা করতেন, এবং পিসিমার বাড়ি থেকে কোন পাঠশালাতে পড়াশোনা করতেন, না দুর্গাপুর উচ্চ প্রাইমারি পাঠশালায়। এই ছোট ছোট
কোশ্চেনগুলো খুব ভালো করে মনে রাখতে হবে, কারণ টেক্সট থেকেই আমরা দেখতে পাই যে এমসিকিউ প্রচুর আসে। তো দুর্গাপুর উচ্চ প্রাইমারি পাঠশালায় পড়তাম, সে আজ 25-30 বছর আগেকার কথা। পিসিমা মারা যাওয়াতে সেই গ্রামে আর কখনো যাননি কবি বা লেখক। পিসিমা যখন মারা যান, তাই বলছে যে পিসিমা মারা যাওয়াতে সেই গ্রামে আর যায়নি কখনো, তাই সে কখনো সেই লেখক আর কখনোই যাননি পিসিমার বাড়ি বা পিসিমার বাড়ির গ্রামে। সেই দিন আবার কার্য উপলক্ষে গরুর গাড়ি চড়ে যেতে যেতে শাবলতলার মাঠ চোখে পড়ল। অর্থাৎ কবি যখন আবার 25-30 বছর পর কোনো কাজের সূত্র ধরেই গরুর গাড়িতে করে যাচ্ছিলেন, তখন হঠাৎ করেই লেখকের যে পুরনো স্মৃতি, সেই শাবলতলার মাঠ কিন্তু চোখে পড়েছে। তাই বলছে শাবলতলার মাঠ চোখে পড়ল, কিন্তু মস্ত বড় কি এক কারখানা হচ্ছে সেখানে। কিন্তু যে মাঠটার সঙ্গে পরিচিত ছিল এতদিন লেখক, সেই ফাঁকা মাঠ আর নেই। তাই বলছে সেখানে কি হচ্ছে, সেখানে মস্ত বড় কি একটা কারখানা হচ্ছে। রেল লাইন বসেছে মাঠের উপর দিয়ে, বড় রেল লাইন। বলছে যে রেল লাইনও বসে গেছে সেই মাঠটার উপর দিয়ে, যে মাঠের উপর দিয়ে লেখকের যে ছেলেবেলা কেটেছে খেলাধুলোতে, সেই ফাঁকা মাঠ আর কিন্তু ফাঁকা নেই। সেখানে বড় কলকারখানা হচ্ছে, সেখানে রেল লাইন বসে গেছে, বড় রেল লাইন বসে গেছে। কত যে লোহালক্কর যন্ত্রপাতি এসে পড়েছে, কত যে লোহালক্কর যন্ত্রপাতি এসে পড়েছে। লোকজন, কুলি মজুরের ভিড়, দুমদাম শব্দ, সে কি বিরাট ব্যাপার। অর্থাৎ সেই গ্রাম্য প্রকৃতির যে শান্ত পরিবেশ কিন্তু আর শান্ত নেই। কোথাও গিয়ে শহর অঞ্চল সেটাকে যেন একটা গ্রাস করে ফেলেছে। তাই বলছে লোকজন, কুলি মজুরের ভিড় যেমন রয়েছে, তেমনই দুমদাম শব্দ এবং কি রয়েছে, লোহা লক্করের যন্ত্রপাতি রয়েছে। সে কি বিরাট ব্যাপার ঘটছে সেই শাবলতলার মাঠে। যে শাবলতলার মাঠে লেখক ঘন্টার পর ঘন্টা পড়ন্ত বিকেলে, পড়ন্ত সন্ধেবেলায়, বিকেল বেলায় আমরা দেখতে পেয়েছি, হয়তো ঘুরেছেন, খেলেছেন। সেই ফাঁকা মাঠ আর কিন্তু দেখতে পাচ্ছেন না 25-30 বছর পর। তারপর দেখো কবি বলছে, চালাঘর ও তাঁবু চারিদিকে। সেই মাঠটা যখন দিগন্ত একদম উন্মুক্ত ছিল, সেটাকেও কোথাও ঘিরে ফেলেছে কি না চালাঘর আর তাঁবু দিয়ে। ইঞ্জিনিয়ার ও ওভারসিয়ারের দল খেটে খেটে সারা হলো। বলছে কাদের দল খেটে খেটে সারা হলো? ইঞ্জিনিয়ার আর ওভারসিয়ারের দল। পাঞ্জাবি কন্ট্রাক্টরের মোটর দাঁড়িয়ে রয়েছে। অর্থাৎ কন্ট্রাক্টরটা কোন জাতির? তাহলে বলতে হবে যে পাঞ্জাবির। তাহলে বলছে পাঞ্জাব দেশের থেকে আগত সেই পাঞ্জাবি কন্ট্রাক্টর এই মোটরও কিন্তু দাঁড়িয়ে আছে। কোথায় দাঁড়িয়ে আছে? সেই শাবলতলার মাঠে দাঁড়িয়ে আছে। তারের খুঁটি বসানো হচ্ছে, ইলেকট্রিক ও টেলিফোনে তার খাটানো হবে। বলছে তারের খুঁটি বসানো হচ্ছে, যে তারের মাধ্যমে ইলেকট্রিকের তার যেমন খাটানো হবে, তেমনি কি হবে, তেমনি টেলিফোন সেই গ্রামে আসবে। তাই টেলিফোনের তারও কিন্তু খাটানো হবে। ইট বোঝাই, কাঠ বোঝাই লরির ভিড় নতুন তৈরি চওড়া রাস্তাগুলোর ওপরে। অর্থাৎ শাবলতলার মাঠের যে গ্রাম্য পরিবেশ, সেই গ্রাম্য পরিবেশ এখন কিন্তু আর নেই। সেটি ক্রমশ শহরাঞ্চলের মধ্যে যেগুলি থাকে, সেগুলি আস্তে আস্তে যেন সেই গ্রামাঞ্চলটাকেও যেন গ্রাস করে নিয়েছে। তাই বলছে যে নতুন যে রাস্তা তৈরি হয়েছে, সেই নতুন রাস্তার ওপরও কিসের ভিড়? ইট বোঝাইয়ের ভিড়। ইট বোঝাই, কাঠ বোঝাই লরির ভিড় রাস্তার ওপর। চুনের ধুলো, সিমেন্টের ধুলো উঠছে বাতাসে। যে বাতাসে এতদিন শুদ্ধ বাতাস বইতো,
সেই গ্রামে এখন কিসের বাতাস বইছে না চুনের ধুলো আর সিমেন্টের ধুলো সেই বাতাসকেও গ্রাস করে নিয়েছে এবং সেটি যেন সেই বাতাসটাই যেন সেই শাবলতলার মাঠের উপর দিয়ে বয়ে চলছে। এ কি হলো? কবির মনে এবার প্রশ্ন হয়েছে, সেই শাবলতলার মাঠ যেটি এত কবির কাছে প্রিয় ছিল সেটি কি দশা? এটা দেখে কবির প্রশ্ন আসছে, এ কি হলো? আমার সেই ছেলেবেলাকার শাবলতলার মাঠ কোথায় গেল? এবার কবি প্রশ্নই করে দিয়েছেন যে আমি যে কাটাতাম ছোটবেলায় শাবলতলার মাঠ, সেই শাবলতলার মাঠ তো এখন আর নেই। সেই শাবলতলার মাঠ কোথায় গেল? সত্যিই তা নেই, তার বদলে আছে কতগুলো তাঁবুর সারি, ইট খোলা, পাথর, কয়লা স্তূপ, চুনের ঢিপি, কাঠের ঢিপি, লোকজনের হই চই আর লরির ভিড়। বলছে যে শান্ত পরিবেশ শাবলতলার মাঠে ছিল, পিসিমার বাড়ি যে মাঠ পেরিয়ে যেতেন কবি, সেই মাঠে এখন কিসের কিসের ভিড়? এখন তাঁবুর সারির ভিড়, ইট খোলার ভিড়, পাথুরে কয়লা স্তূপের ভিড়, চুনের ঢিপির ভিড়, কাঠের ঢিপির ভিড় আর লোকজনের হইচই আর লরির ভিড় রয়েছে। তাই বলছে সেই শাবলতলার মাঠ যেটি ছোটবেলায় বা ছেলেবেলায় ছিল সেটি কোথায় গেল? এ কি হলো? কবির মনে প্রশ্ন এসেছে এবার। আজ সকালে মার্টিন লাইনের ছোট্ট স্টেশনে নেমেছি। কবি কোন স্টেশনে নেমেছিলেন? কবি মার্টিন লাইনের স্টেশনে নেমেছিলেন, যেটি খুব ছোট্ট একটি স্টেশন। গরুর গাড়ি করে চলেছি পিসিমার বাড়ির পাশের গরুর গাড়ি করে চলেছি পিসিমার বাড়ির গ্রামের পাশের একটা মেয়ের বিয়ের পাত্র খুঁজতে। রাস্তার ধারে পড়ে শাবলতলার মাঠ এবং সে পিসিমার বাড়ি যেতে গিয়ে বা পিসিমার বাড়ির পাশের গ্রামটিকে যেতে গিয়ে যেটিকে অতিক্রম করতেই হবে সেটি হচ্ছে সেই শাবলতলার মাঠ। এবং 25-30 বছর পর এসে কবি যখন দেখতে পেয়েছেন যে সেই গ্রাম্য প্রকৃতি আর নেই, সেটিও আস্তে আস্তে গ্রাস হয়ে গেছে, তাই তখন কবি আফসোস করে বলেছেন যে আমার ছেলেবেলাকার শাবলতলার মাঠ কি হলো, কোথায় গেল? এবং তিনি এসেছেন কোন সূত্র ধরে? যেহেতু পিসিমা মারা গেছেন আর তারপর থেকে আসেননি, কিন্তু 25-30 বছর পর একটা কাজের সূত্রে এসেছেন। সেই কাজটি কি? সেই কাজটি হচ্ছে পিসিমার পাশের গ্রামের কোনো একটি মেয়ের বিয়ের পাত্র খুঁজতে এসেছেন। এবং খুঁজতে এসে তিনি কোন স্টেশনে নেমেছেন? মার্টিন নামক লাইনের একটি ছোট্ট স্টেশনে নেমেছেন। এবং তারপর তিনি গরুর গাড়ি করে যাচ্ছেন। হঠাৎ দেখি এই অবস্থা তার। এই তার মানেই হচ্ছে শাবলতলার মাঠের কথা বলছে। হ্যাঁ, শাবলতলার মাঠ, শাবলতলার মাঠের কথা বলছেন। গরুর গাড়ির গাড়োয়ানকে বলি, হ্যাঁ রে, এটা শাবলতলার মাঠ না? গরুর গাড়ি যিনি চালাচ্ছিলেন সেই চালককে এবার কবি প্রশ্ন করছেন। তার মনে এত ডাউট এসেছে, এত সেই মাঠ সম্পর্কে তিনি যে ভাবে পরিচিত ছিলেন সেইটি কোথাওকে দেখতে না পেয়ে তিনি এবার গরুর গাড়ির চালককে প্রশ্ন করছেন, হ্যাঁ রে, গাড়োয়ানকে বলছেন, হ্যাঁ রে, শাবলতলার মাঠ না এটা? তখন গরুর গাড়ির যে গাড়োয়ান তিনি বলছেন, হ্যাঁ বাবু। কি হচ্ছে এখানে? কি জানি বাবু, কলকারখানা বসছে বোধহয়। কত দূর নিয়ে? তা বাবু অনেক দূর নিয়ে, ওই বাজিতপুর, মনসাতলা, ছাওয়ালমারি, বেদেপোতা, হাঁসখালির চড়া পর্যন্ত। এই যে শাবলতলার মাঠ, সেই শাবলতলার মাঠটা যে কলকারখানা বসছে সেটা কত দূর নিয়ে বসছে? এই অঞ্চলগুলো জুড়ে বসছে। এই এরকম ছোট ছোট এমসিকিউ কিন্তু আমাদের টেক্সট ভিত্তিক কিন্তু আসবে, তাই আমাদের টেক্সটটা খুব খুঁটিয়ে পড়তে হবে। গ্রামগুলো সব কোথায়? সব উড়িয়ে দিয়েছে। এইগুলো এই যে বাজিতপুর, মনসাতলা, ছাওয়ালমারি, বেদেপোতা, হাঁসখালির
চড়া, এগুলো সব এক একটা ছোট 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 গ্রাম। সেই গ্রামগুলো কোথায় গিয়েছে যখন প্রশ্ন করছেন কবি, তখন বলছে সব উড়িয়ে দিয়েছে, সব উড়িয়ে দিয়েছে। মনে পড়ল আমার 11 বছর বয়সের একটি মধ্যাহ্ন দিন। এবার কবি বলছেন যে এবার কবির মনে পড়েছে যে 11 বছর বয়স যখন, তখন সে যখন ওই দুর্গাচরণ সরি সে যখন দুর্গাপুর উচ্চ প্রাইমারি বিদ্যালয়ে পড়তেন, সেই সময়ের একটি মধ্যাহ্ন দিনের কথা কবির মনে পড়ছেন। আর মনে পড়ল দুর্গাপুর উচ্চ প্রাইমারি স্কুলের সেই উমাচরণ মাস্টারকে, যে উমাচরণ মাস্টার তাদের জীবনে অবদান স্বরূপ। সেই মাস্টারের কথা মনে পড়ল এবার লেখকের। লেখক বলছেন যে আমার সেই 11 বছর বয়সের একটি মধ্যাহ্ন দিনের কথা মনে পড়ে গেল, আর মনে পড়ে গেল দুর্গাপুর উচ্চ প্রাইমারি স্কুলে উমাচরণ মাস্টারকে। দেখো উমাচরণ মাস্টারের সঙ্গে লেখকের যে স্মৃতি, সেটাও দেখো আমরা পড়ি। বলছি উমাচরণ মাস্টার কতদিন থেকে দুর্গাপুর ইউপি পাঠশালায় হেডমাস্টারি করেছিলেন তা আমি বলিতে পারিব না। অর্থাৎ লেখকের যে মাস্টার, সেই মাস্টার কতদিন যে দুর্গাপুর ইউপি পাঠশালাতে হেডমাস্টারি করেছিলেন তা কিন্তু কবি বলতে পারবেন না। গ্রামের রায় জমিদারদের ভাঙা কার্নিশে পায়রার বাসাওয়ালা বৈঠকখানার একপাশে সেকেলে তক্তপোষে ছিল তার বাসা। অর্থাৎ সে কোথায় থাকতেন, যে রায় জমিদারের ভাঙা কার্নিশে পায়রার যে বাসাওয়ালা বৈঠকখানা রয়েছে তার এক পাশে সেকেলে। আমরা খুব যদি পুরনো হয়, খুব ব্যাকডেটেড জিনিস আমরা দেখতে পাই, তখন আমরা সেটাকে কি বলে সম্বোধন করি না, সেকেলে। তা বলছে সেকেলে তক্তপোষের ছিল তার বাসা, দেয়ালে তার হুঁকো ঝুলতো পেরেকের গায়ে। এবার উমাচরণ মাস্টারের যে বসবাস সেটা কিন্তু আমরা পড়ছি। তাই বলছে দেওয়ালে তার হুঁকো, তিনি উমাচরণ মাস্টার মহাশয় যে হুঁকো খেতেন, সেই হুঁকোটা ঝুলতো কোথায়? ঝুলতো হচ্ছে পেরেকের গায়ে। বাঁশের আলনায় তার দুখানা আধ ময়লা ধুতি ও এক এবং অদ্বিতীয় পিরানটি আলতো করে ঝোলানো থাকতো। আর থাকতো তক্তপোষের নিজে একজোড়া কাঠের খড়ম, একটা টিনের বিবর্ণ তোরঙ্গ, একটা চটের থলে ভর্তি টুকি টাকি জিনিস, একখানা পাকা বাঁশের লাঠি, এবং সেইটেই বেশি করে মনে আছে এক গাছা তেলে জলে পাকানো বেত। অর্থাৎ কবিদের যে পিঠে সেই বেতের বাড়ি বা এগুলো পড়তো, সেই জন্যই সেইটি তাদের বেশি করে মনে থাকতো, তাই বলছেন কবি। এবং আমরা দেখতে পেলাম সেই দুর্গাপুর উচ্চ প্রাথমিক স্কুলের মাস্টার মশাই উমাচরণ মাস্টারের যে জীবন, কিভাবে তিনি থাকতেন, কি কি ছিল তার জীবনে, সমস্তটা কিন্তু এই স্ট্যাঞ্জাটুকুর মধ্যে কিন্তু আমরা পেয়ে গেলাম। এবং খুব ভালো করে আমাদের লাইন বাই লাইন মনে রাখতে হবে, কারণ টেক্সট থেকে আমরা বারবার দেখি যে এমসিকিউ বারবার উঠে আসে, তো সেই কারণেই বলা টেক্সট খুঁটিয়ে পড়তে হবে। তারপর দেখো কবি বলছেন উমাচরণ মাস্টার আবার বই লিখতেন। সেই বইটার নাম কি? সেই বইটার নাম আমি তখন অল্প বয়স্ক। সেই বইটার নাম আমরা পরে দেখতে পাবো। দেখো বলছে, লেখক বলছেন আমি তখন অল্প বয়স্ক। লেখক বা সাহিত্যিকের যশ গৌরব সম্বন্ধে আমার ধারণা তখন অস্পষ্ট। বলছি লেখকের জীবন সম্পর্কে, সাহিত্যিকের জীবন সম্পর্কে আমার যে কতটা, লেখকদের যে কতটা যশ গৌরব থাকতে পারে, সেই সম্বন্ধে লেখকের কিন্তু কোনো ধারণা তখন অস্পষ্ট ছিলই না। তবুও মাস্টার মশাই যখন ক্লাসের টেবিলের ওপর পা তুলে গম্ভীরভাবে তার লেখা সেই বই, কোন বই না আক্কেল গুরুম, বইটির নাম ছিল আক্কেল গুরুম। এটা আমাদের খুব ভালো করে মনে রাখতে হবে। উমাচরণ
মাস্টারের লেখা বইটির নাম হচ্ছে আক্কেল গুরুং। সেই বইটি পড়তেন তখন আমরা ক্লাস শুদ্ধ ছেলে বিস্ময় ও প্রশংসা ভরা দৃষ্টিতে তার দীর্ঘ গম্ভযুক্ত বসন্তের দাগ আঁকা পৌর মুখমণ্ডলের দিকে চেয়ে থাকতাম। অর্থাৎ কবির যে লেখকের বা কবির যে মাস্টার মহাশয় উমাচরণ মাস্টার মহাশয়, সেই মাস্টার মহাশয়ের মুখের যে বয়স্কের ছাপ বা বয়সের ছাপ এবং তার সঙ্গে তার জীবনে যে বসন্তর যে দাগ অর্থাৎ বসন্ত রোগের যে দাগ, সেই দাগ এবং পৌর মানে একদম বয়স্ক যে ছাপ, সেইটি যেন মুখমণ্ডলের দিকে বারবার কিন্তু চেয়ে থাকতেন। কখন চেয়ে থাকতেন? যখন মাস্টার মহাশয় গুরুগম্ভীর ভাবে টেবিলের ওপর পা তুলে সেই বইটি পড়তেন, যে বইটি লেখকের মাস্টার মহাশয় সেই উমাচরণ মাস্টার মহাশয় লিখেছিলেন। সেই মাস্টার মহাশয় যখন পড়তেন তখন কবিরা এবং কবির যে বা লেখক এবং লেখকের যে বন্ধু, তারা যেন একেবারে হাঁ করে তাকাতেন। তাহলে আমরা আজকের যতটুকু টেক্সট পড়লাম তাতে করে আমরা দেখতে পেলাম যে কবির 25-30 বছর আগেকার যে জীবনে লেখক পেয়েছিলেন একটি মাঠ, যে মাঠটি তার পিসিমার বাড়ি যেতে গিয়ে তাকে পেরোতে হতো। সেই মাঠের সঙ্গে তার যে স্মৃতি, সেই স্মৃতি, এবং আমরা দেখতে পাই যে যেভাবে সেই মাঠটি লেখকের কাছে পরিচিত ছিল, আজ 25-30 বছর পর সেই লেখক যখন আবার তার পিসিমার গ্রামে এসেছেন, সেই গ্রামে এসে লেখক দেখেছেন যে সেই মাঠ আর সেই মাঠ হিসাবে কিন্তু নেই। সেই মাঠটি কোথায় চলে গেছে? সেই মাঠটিকে ক্রমশ গ্রাস করেছে শহর অঞ্চলের যে সংস্কৃতি, শহর অঞ্চলের যে ভোগবিলাসী জীবনের যে মানুষগুলো, সেই মানুষগুলো। এবং কবি বলেছেন যে তার পিসিমা যখন বেঁচে থাকতেন তখন তিনি সেই গ্রামে সেই মাঠের ওপর পেরিয়ে সে পিসিমার বাড়ি যেতেন, কিন্তু পিসিমা মারা যাবার পর থেকে তিনি আর কিন্তু সেই গ্রামে আসেননি। কিন্তু আজ যখন তিনি তার পিসিমার পাশের গ্রামের একটি বাড়ির মেয়েকে যখন বিবাহ বন্ধনের জন্য এসেছেন বা পাত্রস্থ করার জন্য এসেছেন বা পাত্রের জন্য মেয়ে খোঁজার জন্য এসেছেন, তখন সেই পরিচিত মাঠ ক্রমশ অপরিচিত হয়ে উঠেছে। সেটা কিন্তু লেখকের কাছে বা লেখকের লেখনীতে আমরা কিন্তু পেয়েছি। এবং যে মাঠ একেবারে দূরান্ত পর্যন্ত ফাঁকা ছিল, সেটি কোথাও গিয়ে তাঁবু দিয়ে ঘেরা হয়ে গেছে। সেখানে রেল লাইন বসে গেছে, বড় রেল লাইন বসে গেছে। সেখানে আমরা দেখতে পেলাম যে পাঞ্জাবি কন্ডাক্টর তিনি এসেছেন, এবং তিনি যখন এই সমস্ত কিছু দেখছেন তখন কোথাও গিয়ে কবির মনে হচ্ছে সেই পরিচিত মাঠটি কিন্তু আর নেই। তাই সেই দ্বন্দ্বের বশত বা সন্দেহের কারণেই লেখক কিন্তু প্রশ্ন করেছেন সেই গাড়োয়ানকে, যে গাড়োয়ানের গরুর গাড়ি করে লেখক মেয়ে দেখতে যাচ্ছেন বা মেয়েদের বাড়িতে যাচ্ছেন, মেয়ে দেখার জন্য মেয়েদের বাড়িতে যাচ্ছেন। তিনি বলছেন যে এটি শাবলতলার মাঠ না? তখন গাড়োয়ান বলছেন হ্যাঁ বাবু, এবং বলছে যে এইগুলো কি হচ্ছে, যে মাঠটির সাথে পরিচিত একেবারেই, এই মাঠের সাথে পরিচিত একেবারেই কিন্তু লেখক নন। তাই বলছে ক্রমশ গ্রাস করেছে, কতগুলো অঞ্চল গ্রাস করেছে আমরা দেখতে পেলাম। বাজিতপুর, মনসাতলা, ছাওয়ালমারি, বেতেপোতা এবং হাঁসখালির চড়া, এবং গ্রামগুলো কোথাও কি উড়িয়ে দিয়ে সমস্তটা একটা গ্রাস করেছে একটা শহর অঞ্চলের মানুষগুলো। সেইগুলো ক্রমশ লেখককে কিন্তু একেবারেই অবাক করে দিয়েছে। তাই বলছেন লেখক যে আমার সেই ছেলেবেলাকার শাবলতলার মাঠ কোথায় গেল।
এবং আমরা দেখতে পেলাম শাবলতলার মাঠের সঙ্গে কবির যে পরিচয়, সেটা পরিচয় যার হাত ধরে, তিনি ছিলেন সেই দুর্গাপুর উচ্চ প্রাইমারি স্কুলের যে উমাচরণ মাস্টার মহাশয়, সেই মাস্টার মহাশয়ের হাত ধরেই কিন্তু সেই শাবলতলার মাঠে তার প্রচুর স্মৃতি রয়েছে লেখকের। সেই উমাচরণ মাস্টার মহাশয়ের কিন্তু আমরা পরিচয় দেখতে পেলাম যে তিনি কিভাবে থাকতেন, কোথায় থাকতেন, তার তার জীবনে কি কি ছিল, এবং সেই মাস্টার মহাশয় তার হুঁকোটা কোথায় ঝুলিয়ে রাখতেন, আলনাতে, পাশের আলনাতে তার কি ছিল, আধমালা দুটি ধুতি ছিল, এবং খুব করে যেটি লেখকের মনে পড়েছেন সেইটি হচ্ছে এক গাছা তেলে জলে পাকানো সেই বেতটা। এবং আমরা দেখতে পেলাম আজকের ক্লাসে যে মাস্টার মহাশয় একটি বই লিখেছিলেন, সেই উমাচরণ মাস্টার মহাশয় একটি বই লিখেছিলেন, সেটি হচ্ছে আক্কেল গুরুম। সেই বইটি যখন ক্লাসে পড়াতেন তখন কিভাবে লেখকরা হাঁ করে সেই মাস্টার মহাশয়ের মুখের দিকে কোথাও গিয়ে তাকাতেন এবং ভাবতেন সেই মাস্টার মহাশয়ের যে প্রশংসা ভরা দৃষ্টিতে তিনি এত সুন্দর বই লিখেছিলেন। কারণ তখন লেখক অল্প বয়স্ক ছিলেন, তখন লেখক সম্পর্কে, সাহিত্যিকের যশ গৌরব সম্পর্কে লেখকের কিন্তু কোনো ধারণাই ছিল না, বা ধারণা থাকলেও সেটা একেবারেই অস্পষ্ট ছিল। তাই উমাচরণ মাস্টারমশাই যে বই লিখতে পারেন, যিনি তাদের স্কুলের শিক্ষক, তিনিও যে বই লিখতে পারেন এবং তার লেখা যখন তিনি টেবিলের ওপর পা তুলে বসে যখন সেই ছাত্রদেরকে শোনাতেন তার লেখার গল্পগুলো, তখন ক্লাস শুদ্ধ ছেলে একটা বিস্ময় ভরা দৃষ্টিতে, অবাক করা দৃষ্টিতে তার দিকে তাকাতো, এবং সেই তাকানোর মধ্যে কি ছিল, বসন্তের দাগ ছিল তার মুখে, সেটাও যেন ধরা পড়েছে। তাহলে আজকের ক্লাসটি আমরা এখানেই শেষ করছি।